পৃথিবীতে মা বাবার থেকে আপন কেউ হয় না। আমাদের ভালো মন্দ খারাপ সময়ে আমাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, তারা সবসময় পাশে থাকে। তারা সবসময় আমাদের ভালো চায়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয় মেয়েদের জন্য বোধহয় তাদের ভালোবাসাটা একটু সীমিত। কেন বলছি? দেখবেন একটা মেয়ে নির্দিষ্ট সময়ের পর তার বাড়িতেই যেন তার আর জায়গা থাকে না। ও ভুল বললাম, ওটা আসলে বাবার বাড়ি। যে বাড়িতে একটা মেয়ে জন্মের পর থেকে বড় হয়ে ওঠে, যে ঘরটা সে নিজের মনের মতো করে সাজিয়ে তোলে, সেই ঘরেই তার আর থাকা হয়ে ওঠে না। নিজের শখের ভালো লাগার জিনিস দিয়ে একটা মেয়ে কত যত্ন করেই না তার সব কিছু সাজায়, আর তারপর শুধুমাত্র একটা সম্পর্ক সব কিছু পাল্টে দেয়। দেখবেন একটা মেয়ের বিয়ের পর সেই ঘরে যেখানে সে বড় হয়ে উঠেছিল, সেই ঘরটাতেই তার আর জায়গা থাকে না। তাই বলে এমন নয় যে বাবা মা ভালোবাসে না, ভালোবাসেন, কিন্তু 2 দিন বা 3 দিনের বেশি যদি মেয়েটা তাদের কাছে এসে থাকে, তখন তারাও যেন রাখতে চায় না। সমাজের ভয়ে, লোকে কি বলবে, বা মেয়ের বাড়িতে সব কিছু ঠিক আছে তো, এই চিন্তাগুলোই যেন তাদের পিছুই ছাড়ে না। যাই হোক, চলুন এবার গল্পে ফিরি। আজকের নিবেদন শ্রীমতী পার্বতী মোদকের লেখা আমার বাড়ি। বিয়ে হয়েছে গত মাসে, এই 1 বছর পূর্ণ হলো। আর এই 1 বছরে এই প্রথম আমি বাবার বাড়িতে একা এলাম। এর আগে যতবার গেছি, হয় বরের সঙ্গে অথবা শ্বশুরমশাই দিয়ে গেছেন। বেশ কয়েকবার আমার বাবা এসেও নিয়ে গেছে। কিন্তু মাস 4 হলো বাবা হঠাৎ ম্যাসি ব্যাটাকে চলে যাওয়ার পর কাজকর্ম সেরে সেই যে বাড়ি এসেছি, আর বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। আসলে কদিন ধরেই মায়ের শরীরটা ভালো যাচ্ছিল না। ফোনে 4 বেলা খোঁজ নিচ্ছিলাম ঠিকই, কিন্তু মনটা খুব আনচান করছিল। আমার এই অস্থিরতা লক্ষ্য করে শাশুড়ি মা আগের রাতে বললেন, বুঝলে বৌমা, তুমি কালকে বাড়ি চলে যাও। মায়ের শরীরটা এতটা খারাপ, এই সময় তুমি তো মেয়ে, তোমার যাওয়া দরকার, সেবা যত্ন করা দরকার। মেয়ে হিসেবে তোমার একটা কর্তব্য আছে, আর এই অসময়ে আমাদেরও উচিত তোমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া। বর অফিস থেকে ফিরলে ওকে বললাম, কাল একটু বাড়ি যাব, বুঝলে, মায়ের শরীরটা বেশ খারাপ হয়েছে। এখানকার মাও বলল ঘুরে আসতে। তুমি অফিস যাওয়ার পথে আমাকে একটু ছেড়ে দেবে? উত্তরে আমার স্বামী বলল, অবশ্যই যাবে, আর শুধু দেখতে গিয়ে তো লাভ নেই, কদিন থেকে আসার মতো প্রিপারেশন নিয়েই যাও। একেবারে মাকে সুস্থ করে তবে ফিরবে, আর এবারে চিন্তা তোমাকে করতে হবে না। তুমি তাহলে অফিস যাওয়ার সময় আমাকে একটু নামিয়ে দিও কিন্তু। আমার স্বামী বলল, কেন? যতটুকু জানি তুমি বিয়ের আগে একা একাই স্কুল কলেজ করেছো, এখানেও টুকটাক বেরো, তাহলে নিজের বাড়ি যাবে, প্রত্যেকবার সঙ্গে কাউকে নিতে হবে কেন? তোমার মা বাবা, তোমার বাড়ি, তুমি যখন ইচ্ছে হবে যাবে, তাদের দেখাশোনা করবে, আপদে বিপদে পাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। কাল তুমি একাই যাবে। সেই মতো আমি বাড়ি ঢুকলাম। আগে থেকে খবর দিয়ে আসিনি, ভাবলাম একেবারে গিয়ে মাকে চমকে দেব। বেলা তখন 10টা হবে। বেল বাজাতেই বৌদি এসে দরজা খুলে দিল। আমার একমাত্র দাদার বউ। সে তো আমাকে দেখেই একমুখ হেসে বলল, আরে আরে বুনি যে, এসো এসো। আমি হেসে ভেতরে ঢুকে এলাম। দেখলাম বৌদি দরজায় দাঁড়িয়েই আছে। আমি বললাম, ও বৌদি, দাঁড়িয়ে আছো কেন? গেট বন্ধ করে ভেতরে এসো। বৌদি অবাক হয়ে বলল, আরে সৌরভ আসবে তো, বোধহয় গাড়িটা পার্ক করছে, তাই না? সেই জন্যই দাঁড়িয়ে আছি। না গো, আমি এবার একাই এসেছি। হঠাৎই বৌদি যেন কেমন নিয়ে গেল। আমার হাতের ট্রলিটার দিকে একবার তাকিয়ে শুধু বলল, ও, বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে তো? শ্বশুর শাশুড়ি সব ভালো? আর সৌরভ সৌরভ কেমন আছে? আমি একটু অন্যমনস্ক হয়েই বললাম, হ্যাঁ হ্যাঁ, সব ভালো। আসলে আমি ততক্ষণে মায়ের সঙ্গে দেখা করব বলে ছটফট করছিলাম। মায়ের ঘরে গিয়ে দেখি মা কলা আর ডিম সেদ্ধ খাচ্ছে বিছানায় বসে। চুল উস্কো খুস্কো, চোখগুলো কোটরে বসে গিয়েছে, বেশ রোগাও হয়ে গিয়েছে। বাবা থাকতে ডবডবে করেই সিঁদুর পড়তো মা। সাদা সিঁথিতে এই প্রথম মাকে দেখে বুকটা যেন কেমন হু হু করে উঠল। মনে মনে ভাবলাম কদিন একটু যত্ন করতে হবে। আমি মা বলে ছুটে গিয়ে গলা জড়িয়ে ধরলাম। মা হেসে বলল, কখন এলি রে? সব ভালো তো? তারপর আমার ওপর দিয়ে একটু কিছু কি দিচ্ছে দেখে জিজ্ঞেস করলাম,
কি হয়েছে মা? কাকে খুঁজছো তুমি? মা উদ্বিগ্ন হয়ে বললেন, হ্যাঁ রে, সৌরভ কই? হাত পা ধুচ্ছে নাকি? আমি হেসে বললাম, কেন গো, আমি কি একা আসতে পারি না? একাই এসেছি, এখন কদিন থাকবো তোমার কাছে। মা শুনেই খাওয়া বন্ধ করেই বিছানা থেকে নেমে পড়ল। ভ্রু কুচকে বলল, মানে? কাল রাতে ফোন করলি, আসবি, কিছু বললি না তো? সৌরভও তো কিছু বললো না, বেয়ানও তো ফোন টোন করেননি। কি হয়েছে বল তো? তারপর আমার উত্তরের অপেক্ষা না করেই আমাকে ঠেলে দিয়ে বাইরে এলো। অসুস্থ শরীর, আরেকটু হলেই পড়ে যেত। দেওয়াল ধরে দাঁড়িয়ে পড়ল। বারান্দায় রাখা আমার বড় ট্রলিটার দিকে তাকিয়ে যেন মা চমকে উঠল। আমাকে হাত ধরে ঘরে নিয়ে এসে দরজা বন্ধ করে দিয়ে সোজাসুজি আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ঠিক করে বল। নিশ্চয়ই তুই কোনো অশান্তি করে এসেছিস। তুই একা এসেছিস দেখেই আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। ফোন কর সৌরভকে, এক্ষুনি, আমি এক্ষুনি কথা বলবো। আমি বললাম, কেন মা, আমি নিজের বাড়িতে আসতে পারি না? ইচ্ছে হলে কটা দিন থাকতে পারি না? তার জন্য জামাইকে আসতেই হবে? তোমাদের কথা মতো এক মুঠো চাল দিয়ে ঋণ শোধ করে দিইনি বলে কি এই বাড়িতে আমার জন্য ভাত বরাদ্দ নেই? বলে ঘর খুলে বেরিয়ে গেলাম নিজের ঘরটায়। সেখানে গিয়েও জোর ধাক্কা খেলাম। তাকের বইগুলো সব উধাও, আমার ছবি আঁকার রং তুলি প্যালেট সব এক কোণে ফেলে রাখা। পর্দার রং বদলে গেছে, আমার শখের ছবিগুলো দেওয়ালে নেই। যখন অবাক হয়ে দেখছি তখন বৌদি ঢুকলো আমার ঘরে, হাতে বিছানার চাদর নিয়ে। সেটা খাটে বিছিয়ে দিতে দিতে বলল, তুই চলে যাওয়ার পর ঘরটা এমনিতেই পড়ে থাকে, আমি রিপেয়ার করে একটা পার্লার করব ভাবছি। সারাদিন তো বাড়িতেই থাকি, কাজটা যখন জানি তখন কাজে লাগাবো না কেন বলতো? তাই ঘরটা নতুন করে ডেকোরেট করাবো। আর তোর বইগুলো না আমি পেপার নিতে আসে ওকে দিয়ে দিয়েছি। তুই তো এখন পাক্কা গিন্নি, তোর আর এসব কোন কাজে লাগবে বল? বৌদি চলে যেতে আমি রং তুলিগুলো নেড়ে চেড়ে দেখলাম। হাতে তৈরি পেনদানিটা ঝেড়ে ঝুড়ে বের করলাম, দেয়ালগুলোতেও হাত বোলালাম। বোলপুর থেকে কিনে আনা উইন্ড বেল্টে টুংটাং করলাম, বাঁশিটায় ফু দিলাম। পর্দাগুলো উড়ে উড়ে যেন বলছে, এই বাড়িতে আর কিছু আমার হয়নি, আমার জন্যও নেই। শুধু অতিথির মতো আসা যাওয়া ছাড়া অবশিষ্ট কিছুই আর করিনি। দুদিনের বেশি থাকলে এবারে লোকজন বেজার হবে, দুশ্চিন্তা করবে, কি হলো, কেন এলো, কেন থাকছে, কতদিনই বা থাকবে এইসব। ভাবতে ভাবতে বর্মশায়ের ফোন। আমি বললাম, কালকেই বাড়ি চলে যাব, মা এখন ভালোই আছে। সে বলল, গেছো যখন দুদিন থেকেই এসো না, মনটা ভালো লাগবে, আমি গিয়ে নিয়ে আসবোক্ষণ। কিন্তু আমি পরদিন সকালেই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। আসার সময় মাকে বলে এলাম, ও বাড়ি যাচ্ছি মা, এ বাড়িতে কালে ভদ্রে আসাই ভালো, তাতে জামাই আদর পাওয়া যায়। মা শুধু বলল, ছেলের বউ হয়ে গেলে মায়েরা পরাধীন হয়ে যায় রে, তারপরেও স্বামী নেই, ছেলের বউয়ের হাত তোলার মধ্যেই থাকতে হয়। তখন মেয়ে জামাই দুদিনের জন্য আসবে, থাকবে, আনন্দ করে চলে যাবে, এতেই সুখ, এতেই শান্তি। ঢাউস ট্রলি নিয়ে একা মেয়ে এলে বুকটা কাঁপে রে মা। কোনো মাই চায় না তার মেয়ে তার বাড়িতে এসে থাকতে দুটো কথা শুনুক, চোখের জল ফেলুক। মেয়ের মা হও, বুঝতে পারবে কত জ্বালা। সঙ্গে সঙ্গে ভেতর থেকে বৌদির ডাক শুনতে পেলাম, মাকে ডাকছে স্নান সেরে বাথরুম খালি করে দেওয়ার জন্য। বুঝলাম মাও এখন নিরুপায়। রাতে খেতে বসে যথারীতি সবাই গল্প গুজব করছে। স্বাভাবিকভাবে আমি মন মরা, কাজ করতে হচ্ছে, করে যাচ্ছি। এমন সময় শ্বশুরমশাই উঠে বললেন, মাটনটা কে রান্না করেছে আজ? ভালো হয়নি। এমনিই কষ্ট হচ্ছিল, সরাসরি ভালো হয়নি শুনে আমার কান্না পেয়ে গেল। আমার চোখের কোণে জল লক্ষ্য করে শ্বশুরমশাই আমাকে ডেকে মাথায় হাত বুলিয়ে বললেন, মন খারাপ কেন মা লক্ষ্মীর? ভালো হয়নি মানে কি সবসময় খারাপ হয়েছেই বোঝায়? আরে আমি বলছি শুধু ভালো হয়নি, দুর্দান্ত হয়েছে। বর খেতে খেতে ইশারা করে বলল, জাস্ট সুপার। তারপর শ্বশুরমশাই জিজ্ঞেস করলেন, বৌমা তুমি তো বেশ কদিন থাকবে বলে বাপের বাড়ি গেলে, আজই চলে এলে যে? ও, মায়ের বাড়ির ওইটুকুই ভালো বাবা, বাড়ি ছেড়ে থাকতে ভালো লাগে না। চিন্তা হয় তোমরা কি করছো, কি খাচ্ছ, গাছগুলো জল পেলো কি না, শাড়িগুলোই বা কে তুললো, মায়ের প্রেশারের ওষুধ খাওয়া হয়েছে তো, তোমার ছেলের সময় ঘুম ভাঙলো কি না। বলেই হঠাৎ মনে হলো, এরা তো একবারও মেনশন করে না ওটা আমার বাপের বাড়ি, অথচ আমার মা আমাকে বুঝিয়ে দিল এখন ওটা বেড়াতে যাওয়ার জন্য একটা ডেস্টিনেশন মাত্র।
অজান্তেই আমার নিজের ঠিকানাটা অন্য বাড়ি হয়ে গেছে। দীর্ঘশ্বাস ফেলে বললাম, আইডি কার্ডগুলোই ঠিকানা বদলাতে হবে এবার। খিদে নেই, রাতে কিছু খাবো না বলে শুতে চলে যাচ্ছিলাম। শাশুড়ি মা ইশারায় একটু দাঁড়িয়ে যেতে বললেন। ওদের খাওয়া হয়ে গেলে ওরা উঠে গেল। আমাকে একটা চেয়ার দেখিয়ে বললেন, এখানে বসো। তারপর আমার প্রিয় পনিরের তরকারি আর ভাত নিয়ে এসে এক থালা ভাত মুখে পুরে দিয়ে বললেন, তোমার মাটনে গন্ধ লাগে বলে যে আমি হাঁটুর ব্যথা নিয়ে পনিরের তরকারি করলাম এত কষ্ট করে। তোমার মনের কষ্টটাই কি সব? সারা রাত না খেয়ে থাকলে আমার কষ্ট হবে না? সব ভাত কটা শেষ করে হাত ধুয়ে এসে আমাকে বললেন, ছেলে মেয়ে নির্বিশেষে সব মানুষকেই জলের মতো হতে হয়। যেখানে থাকবে সেখানে সেভাবেই নিজেকে গুছিয়ে নিতে হয়। আর কি সব বলে মেয়েদের বাড়ি হয় না? কে বলেছে হয় না? নিজের মতো করে নিতে পারলেই নিজের বাড়ি হয়। এটাই এখন তোমার বাড়ি। এখানে তোমার অধিকার সবচেয়ে বেশি, তোমার দাবিও সব থেকে বেশি। মায়ের ওপর অভিমান করো না। বৌদির মতো তুমিও এই বাড়িটা নিজের পছন্দ মতো ইচ্ছে মতো গুছিয়ে নাও না। মায়ের বাড়িটা থাক না, মাঝে মধ্যে হাওয়া বদলের জায়গা হবে। খুব অসুবিধা হবে কি? আমার তখন চোখের কোণে জল, অথচ মনটা কেমন হালকা হয়ে গেছে। এত জোর দিয়ে আমার বাড়িটাকে চিনিয়ে দেওয়ার জন্য মাকে একটু জড়িয়ে ধরতে গেলাম। মা কপাট রাগ দেখিয়ে বলল, এটো মুখে এসব করতে এসো না, যত আধিক্ষেতা। হ্যাঁ, সবসময় শাশুড়ি কথাটা জুড়ে না দিয়ে দুই এক সময় প্রাণ খুলে মানুষটাকে মা বললেও তো বলা যায়। বিশেষ করে যে আমাদের নিজের মেয়ের মতোই মনে করে যত্ন করে। আমরা বলি মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু মেয়েরাও যদি একটু চেষ্টা করে, তাদের যদি একটু সাপোর্ট দেওয়া হয়, তারাও কিন্তু ছোট্ট থেকে বড় হয়ে ওঠা নিজের বাড়িটাকে ছেড়ে এসে পরের বাড়িটাকেও নিজের বাড়ি তৈরি করে নিতে পারে। তারাও বিশ্বাস করতে পারে জন্ম অন্য বাড়িতে হলেও বাকি জীবন তো এখানেই কাটবে। কারণ মুদ্রার এই পিঠটা সত্য হলেও ও পিঠটা তো মিথ্যে নয়। যদি গুণবান শ্বশুরবাড়ি থাকে তার সনে, তবে সংসার সুখের হয় রমণীর গুণে। ধন্যবাদ সকলকে গল্পটি এতক্ষণ শোনার জন্য। কেমন লাগলো আজকের গল্পটি? বাস্তব জীবনে কখনো আপনার সাথে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।